গল্পটি শুরু হয় মিতালি সেন নামক ৩৯ বছর বয়সী এক গৃহিণীকে দিয়ে। একদিন তিনি শাড়ি ও হাই হিল দুটো পরে মেহমানদের জন্য রান্না করছিলেন। তার ১৮ বছরের ছেলে রাহুল তার এই সাজ ও হাঁটার ভঙ্গি দেখে মুগ্ধ হয় এবং মায়ের প্রতি নিজের ভালো লাগার কথা জানায়। এটি গল্পের শুরুতে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। রাহুল তার দাদুর ঘরের একটি পুরনো বাক্সে একটি ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা ছিল যে তাদের বাড়ির নিচে একটি গুপ্ত ঘর আছে এবং সেখানে প্রচুর সম্পদ লুকানো আছে। ডায়েরির নির্দেশনা অনুযায়ী তারা আলমারির পেছনে একটি গর্তে চাবি খুঁজে পায় এবং স্টোর রুমের মেঝের নিচে একটি গোপন সিঁড়ি আবিষ্কার করে। সিঁড়ি দিয়ে নিচে নেমে তারা একটি বিশাল ঘরে সোনা, গয়না এবং পুরনো বইয়ের সন্ধান পায়। সেখানে একটি চিঠিতে লেখা ছিল যে এই সম্পদের উত্তরাধিকারী তারাই হবে, তবে শর্ত হল এই অর্থ দিয়ে অবশ্যই গরিব মানুষদের সাহায্য করতে হবে, নিজেদের বিলাসিতায় ব্যবহার করা যাবে না। সেই গুপ্ত ঘরের দেয়ালের পেছনে তারা শান্তি নামের এক কিশোরীকে খুঁজে পায়, যে তার পরিবারের হাত থেকে বাঁচতে সেখানে লুকিয়েছিল। মিতালি ও তার স্বামী সুদীপ্ত শান্তিকে নিজেদের মেয়ের মতো বড় করার দায়িত্ব নেন এবং তাকে পড়াশোনা করান। পরবর্তীতে একটি মানচিত্রের সাহায্যে তারা পাহাড়ের এক গভীর গুহায় অভিযান চালায়। সেখানে তারা প্রচুর হীরামুক্তা এবং স্বর্ণের মুদ্রা খুঁজে পায়। সবচেয়ে বড় চমক ছিল একটি স্বর্ণের ফলক, যা থেকে তারা জানতে পারে যে তাদের পূর্বপুরুষরা আসলে একটি রাজবংশের সদস্য এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৬. সমাপ্তি ও সমাজসেবা। গল্পের শেষে দেখা যায় মিতালির পরিবার সেই অঢেল সম্পদ দিয়ে একটি বড় স্কুল, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় তৈরি করে। তারা নিজেদের সাধারণ গৃহিণী বা চাকুরিজীবী পরিচয়ের বাইরে গিয়ে বড় সমাজসেবক হিসেবে আত্মপ্রকাশ করে এবং এলাকার হাজার হাজার মানুষের জীবন বদলে দেয়। বিশ্ববিদ্যালয় স্থাপনের কয়েক বছর পর মিতালির ছেলে রাহুল একদিন লাইব্রেরিতে বসে দাদুর দেওয়া সেই পুরনো ডায়েরিটি আবার খুঁটিয়ে দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করে ডায়েরির শেষ প্রচ্ছদের ভেতরে পাতলা চামড়ার মতো কিছু একটা লেগে আছে। খুব সাবধানে সেটা খুলতেই বেরিয়ে আসে একটি ছোট রূপালি চাবি এবং একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, যা মাটির নিচে ছিল তা সম্পদ, আর যা বাতাসের মুখে আছে তা হল সত্য। রাজগড় দুর্গের চূড়ায় তাকাও। রাহুল বুঝতে পারে তাদের রোমাঞ্চকর যাত্রা এখনও শেষ হয়নি। সে শান্তি এবং পূর্ণিমাকে ডেকে সব জানায়। শহর থেকে দূরে একটি পরিত্যক্ত জরাজীর্ণ দুর্গ ছিল, যেটিকে সবাই অভিশপ্ত মনে করত। মিতালি এবং সুদীপ্ত প্রথমে বাধা দিলেও ছেলেমেয়েদের উৎসাহ দেখে রাজি হন। সবাই মিলে সেই দুর্গে পৌঁছায়। দুর্গের চূড়ায় একটি পুরনো ঘড়ি ছিল, যা বহু বছর ধরে বন্ধ। রাহুল সেই রূপালি চাবিটি ঘড়ির পেছনের একটি ছোট ছিদ্রে প্রবেশ করায়। সাথে সাথে অদ্ভুত এক যান্ত্রিক শব্দে ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে এবং দেয়ালের একটি অংশ সরে গিয়ে একটি গোপন কক্ষ উন্মোচিত হয়। সেই কক্ষে কোনো সোনা দানা ছিল না, বরং ছিল শত শত বছরের পুরনো কিছু মানচিত্র এবং জ্যোতির্বিজ্ঞানের যন্ত্রপাতি। জানা গেল মিতালির পূর্বপুরুষরা শুধু যোদ্ধাই ছিলেন না, তারা ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী। তারা একটি বিশেষ যন্ত্র তৈরি করেছিলেন, যা দিয়ে ভূগর্ভস্থ পানির স্তর নিখুঁতভাবে মাপা যায়। সেই মানচিত্রে খরাপ্রবণ এলাকার তালিকা ছিল। তারা বুঝতে পারল তাদের বংশের আসল দায়িত্ব শুধু টাকা বিলানো নয়, বরং এই বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে কৃষি ও পানির অভাব দূর করা। হঠাৎ তারা লক্ষ্য করে দুর্গের সেই গোপন কক্ষের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে থেকে কিছু অসাধু লোক, যারা আগে থেকেই এই গুপ্তধনের লোভে তাদের অনুসরণ করছিল, দুর্গের দরজা আটকে দিয়েছে। তারা মিতালির পরিবারের কাছে সেই প্রাচীন মানচিত্রগুলো দাবি করে। শান্তি তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে কক্ষের ভেতর থাকা একটি পুরনো সংকেত ব্যবস্থা বা সিগন্যাল সিস্টেম ব্যবহার করে এলাকার পুলিশ এবং তাদের দাতব্য সংস্থার ভলেন্টিয়ারদের খবর পাঠায়। অল্প সময়ের মধ্যেই পুলিশ এসে পৌঁছায় এবং অসাধু চক্রটিকে গ্রেপ্তার করে। মিতালি বুঝতে পারেন তাদের সন্তানদের সাহস এবং বুদ্ধি এখন অনেক পরিপক্ক। তারা সেই বৈজ্ঞানিক মানচিত্রগুলো নিয়ে ফিরে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সেগুলো গবেষণার জন্য দেন।
রাহুল আর শান্তি সিদ্ধান্ত নেয় তারা এই প্রযুক্তি ব্যবহার করে গ্রামের মরুপ্রায় জমিতে সেচের ব্যবস্থা করবে। পরবর্তীতে একটি মানচিত্রের সাহায্যে তারা পাহাড়ের এক গভীর গুহায় অভিযান চালায়। সেখানে তারা প্রচুর হীরা, মুক্তা এবং স্বর্ণের মুদ্রা খুঁজে পায়। সবচেয়ে বড় চমক ছিল একটি স্বর্ণের ফলক, যা থেকে তারা জানতে পারে যে তাদের পূর্বপুরুষরা আসলে একটি রাজবংশের সদস্য এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। গল্পের শেষে দেখা যায় মিতালির পরিবার সেই অঢেল সম্পদ দিয়ে একটি বড় স্কুল, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় তৈরি করে। তারা নিজেদের সাধারণ গৃহিণী বা চাকরিজীবী পরিচয়ের বাইরে গিয়ে বড় সমাজসেবক হিসেবে আত্মপ্রকাশ করে এবং এলাকার হাজার হাজার মানুষের জীবন বদলে দেয়। বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল হওয়ার পর মিতালির পরিবার এখন বেশ ব্যস্ত। একদিন শান্তি তাদের পারিবারিক মিউজিয়ামে সেই পুরনো গুপ্তঘর পরিষ্কার করতে গিয়ে দাদুর সেই প্রাচীন চাবির গায়ে কিছু নতুন খোদাই করা নম্বর দেখতে পায়। নম্বরগুলো সাধারণ কোনো সংখ্যা ছিল না, সেগুলো ছিল অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। রাহুল কম্পিউটারে সেই লোকেশন সার্চ করে অবাক হয়ে যায়। জায়গাটি আর কোথাও নয়, তাদের গ্রামের সেই পুরনো প্রাথমিক স্কুলের ঠিক পেছনে থাকা এক পরিত্যক্ত কুয়োর কাছে। পুরো পরিবার মিলে সেই কুয়োর কাছে পৌঁছায়। রাহুল দড়ি বেয়ে সাবধানে নিচে নামে। কুয়োর দেয়ালে একটি বড় পাথর ছিল, যার ওপর তাদের বংশের সেই রাজকীয় চিহ্ন খোদাই করা। চাবিটি সেখানে স্পর্শ করতেই দেয়ালের একটি পাথর সরে যায়। সেখানে সোনার মোহর নয়, বরং রাখা ছিল একটি পিতলের সিলিন্ডার। তার ভেতরে ছিল চামড়ার কাগজে আঁকা এক বিশেষ নকশা। এটি ছিল একটি প্রাচীন ড্যাম বা বাঁধ তৈরির নীল নকশা, যা দিয়ে এলাকার নদী ভাঙন রোধ করা সম্ভব। সেই রাতেই এলাকায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। নদী ভাঙনের ফলে গ্রামের বহু মানুষের ঘরবাড়ি ভেসে যাওয়ার উপক্রম হয়। মিতাল বুঝতে পারেন শুধু টাকা দিয়ে এই বিপদ ঠেকানো যাবে না। তিনি গ্রামের মানুষকে জড়ো করেন। রাহুল এবং শান্তি সেই প্রাচীন নকশাটি বর্তমান ইঞ্জিনিয়ারদের দেখান। তারা অবাক হয়ে দেখেন আধুনিক প্রযুক্তির চেয়েও সেই প্রাচীন পদ্ধতিটি অনেক বেশি কার্যকর। সবাই মিলে সারা রাত কাজ করে সেই নকশা অনুযায়ী বালুর বস্তা আর পাথর দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করেন। ভোরবেলা যখন বৃষ্টি থামে, দেখা যায় গ্রামটি রক্ষা পেয়েছে। মানুষের চোখে তখন জল, কিন্তু সেটা আনন্দের। তারা বুঝতে পারে মিতালি সেনের পরিবার শুধু রাজবংশের উত্তরসূরি নয়, তারা এই গ্রামের রক্ষাকর্তা। শান্তি তার ডাক্তার হওয়ার পড়াশোনার পাশাপাশি গ্রামে একটি ছোট ভ্রাম্যমাণ ক্লিনিক চালু করে, যাতে বন্যার সময় কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। পূর্ণিমা এখন বড় হয়েছে। সে ঠিক করে এই প্রাচীন নকশাগুলো নিয়ে একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করবে, যাতে সারা বিশ্বের মানুষ আমাদের দেশের প্রাচীন জ্ঞান সম্পর্কে জানতে পারে। রাহুল সিদ্ধান্ত নেয় সে ব্যবসায়িক লাভের কথা না ভেবে এই কৃষি প্রযুক্তি দিয়ে দেশের প্রতিটি গ্রামে সেচের ব্যবস্থা করবে। মিতালি তৃপ্তির হাসি হেসে সুদীপ্তকে বলেন, আমাদের দাদু যে সম্পদের কথা বলেছিলেন তা আসলে এই মাটির মমতা আর মানুষের ভালোবাসা। গল্পের শেষে দেখা যায় মিতালের বাড়ির উঠোনে ৩টি নতুন চারাগাছ লাগানো হয়েছে, রাহুল, শান্তি আর পূর্ণিমার নামে। এই গাছগুলো যেমন বড় হবে, তেমনি তাদের বংশের সেবার মানসিকতাও ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। কারণ আসল গুপ্তধন সোনা দানায় থাকে না, থাকে মানুষের উপকারে।